দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা এরই মধ্যে জেনেছেন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ৬ মাস পূর্ণ হলো। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে একটা ইবুক প্রকাশ করা হয়েছে, যাতে অনেক রকম সফলতার কথা তারা দাবি করছেন, কিন্তু অর্থনৈতিক যে তথ্য উপাত্ত সেগুলো আসলে ঠিক কি বলছেন বিশ্লেষকরা, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতি বিএনপি কতটা সামলেছে এই ৬ মাসে। একই সাথে আমরা জানতে চাই সবশেষ যে জ্বালানি সংকট তৈরি হলো, সেই জ্বালানি সংকট মোকাবেলা করার ক্ষেত্রে ৬ মাসের বিএনপি সরকার যে ভূমিকাগুলো রেখেছে সেগুলো আসলে কতটা প্রয়োজন ছিল বা কেমন রেখেছে। এইসব নিয়ে আমাদের আজকের আলোচনা। ৬ মাসে বিএনপি সরকার কোথায় পিছিয়ে কোথায় এগিয়ে। আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রথম আলোর হেড অফ অনলাইন শওকত হোসেনকে, আর তার সঙ্গে আজকের বার্তাকক্ষে থাকছি আমি শামসুজ্জোহা। দর্শক, সরাসরি চলে যাচ্ছে আজকের অতিথির কাছে। প্রথম আলোর হেড অফ অনলাইন শওকত হোসেন, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমি প্রথমে বলছিলাম যে আজকের বিষয়টি যে ৬ মাস পূর্ণ হলো এবং সরকারের পক্ষ থেকে যথারীতি আগে যেমন আমরা দেখি যে তারা কতটা সফল সেটা তারা দাবি করেছে। তার আগে আমি একটা ছোট জিনিস জানতে চাইবো, যে যেমন কোনো সরকার যখন শুরু করে তখন বলা হয় যে হানিমুন পিরিয়ড ৩ মাস ২ মাস এরকম সময় বলা হয়। নিশ্চয়ই এখন আর সেটি বলবেন না আপনি। তো এই যে ৬ মাস বা ১৮০ দিনের মধ্যে সম্ভব যেটুকু ছিল এবং সময়ের বিচারে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল সেগুলোকে আসলে অ্যাড্রেস করতে পেরেছে কিনা সরকার, মানে ভূমিকার জন্য এই প্রশ্নটা করলাম। মানে সরকার যে অবস্থায় আসলে ক্ষমতা নিয়েছে, জি, খুব দ্রুত সবকিছু করা সম্ভব এটা কেউই বলবো না আমরা। তবে নিশ্চয়ই সরকারের এক ধরনের অগ্রাধিকারের কথা বিবেচনা করবেন সরকার, আমরা এটাই আশা করি। বিশেষ করে একে তো একটা তাদের সামনে একটা নির্বাচন ইশতেহার ছিল, ইশতেহারে তারা অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে এর মধ্যে তারা বাজেটও দিয়েছিলেন, সেই বাজেটেও অনেক ধরনের কথা বলা হয়েছিল। সুতরাং এই যে দুটার মধ্যে যে অনেক ধরনের আশাবাদ, অনেক ধরনের প্রস্তাব, অনেক ধরনের পরিকল্পনার কথা বলা হয়েছিল, সেটা তারা কতদূর বাস্তবায়ন শুরু করতে পেরেছেন, এবং তাতে আসলে ধরেন আমরা তো অনেক কিছু বলতে পারি, কিন্তু শেষ পর্যন্ত ফলটা কি হলো, এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ। সেই ফল হয়তো আপনি অনেক পরে হয়তো পাবেন, কিন্তু আমরা যদি কিছুটা দৃশ্যমান হয় সাধারণ মানুষের কাছে যে আসলে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে এবং কিছু ফল আমরা পাওয়া শুরু করেছি, তখন স্বস্তির জায়গাটা অনেক বেশি থাকে। আর যদি ওই বিশ্বাসের জায়গাটা না থাকে, আস্থার জায়গাটা না থাকে, সমস্যা তখনই হয়। আর এই ক্ষেত্রে আমি বলবো যে সব ক্ষেত্রে যে বিষয়টি সমানভাবে এগিয়েছে সেটা আমি বলবো না। আমি যদি উদাহরণ দিই, ধরেন এটা ঠিক যে আওয়ামী লীগের সরকারের সময়ে বিগত সেখানে শেষ ৩-৪ বছরের অর্থনীতি অবস্থা খুবই খারাপ হয়েছিল, জ্বালানি সংকটে ছিল, অনাস্থা প্রবলভাবে ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো ছিল না, ঘুম অনেক ধরনের সমস্যা ছিল। তারপরে একটা অন্তর্বর্তী সরকার এলো, সেই সরকার অর্থনীতির অনেকটা পতন ঠেকাতে পেরেছিল, এটা আমরা বলবো, কিন্তু পতন ঠেকানোটাই যথেষ্ট না, এখান থেকে তো এগোনোর একটা ব্যাপার ছিল। সেখানে আসলে তেমন কোনো অগ্রগতি ছিল না যদি বলি, তবে পতন ঠেকানো গিয়েছিল। আমরা এখনো কিন্তু বলছি, ৬ মাস হয়ে গেছে, এখনো কিন্তু বলছি যে অন্তর্বর্তী সরকার যে পতন ঠেকানোর যে কাজটা শুরু করেছিল সেটি এখনো আছে। কিছু কিছু জায়গায় হয়তো একটু সংহত হয়েছে, কিন্তু আমরা এগোতে পারছি, এগোচ্ছি, এটা বলা যায়, এইটা এখন তো বলা যাচ্ছে। তারপরেও এটা কোন কোন জায়গায় সমস্যা সেটার একটু বিস্তারিত প্রশ্ন আছে আপনার কাছে, কিন্তু আমি মোটা দাগে যেখানে আপনি শুরু করেছিলেন যে এই সরকার যখন ক্ষমতাটা নেয় তখন একটা বিশৃঙ্খলা অবস্থা ছিল। সবচেয়ে বিশৃঙ্খলা যেটা আলোচিত হয়েছিল বলা চলে সেটি হচ্ছে যে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর ভেঙে পড়া, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে সেই মনোবল ভেঙে পড়া বা দুর্বলতা সেটা কাটিয়ে ওঠার জন্য এই ৬ মাস যদি আমরা ঠিকভাবে বলি তাহলে আগেরও কিন্তু ১৮ মাস আছে, এই ২ বছরে আসলে কিছুটা এগিয়েছে কিনা, তাতে এই সরকারের কত মার্কস দিবেন বা কি কেমন করেছে? যে কয়টা বিষয় নিয়ে আমাদের এখন উদ্বেগ রয়েছে তার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই অন্যতম, এটা নিঃসন্দেহে বলা যায়। সেখানে আমরা খুব ভালো অবস্থায় আছি এটা বলা যাবে না। পুলিশ ভেঙে পড়েছিল, পুলিশ কাঠামো ভেঙে পড়েছিল, এটাও সত্যি কথা। অন্তর্বর্তী সরকারের সময় সেটা খুব একটা তারা ভালো করতে পেরেছে মোটেই না। এই সরকার শুরু থেকে চেষ্টা করেছে, কিন্তু এখন পর্যন্ত সেটা খুব ভালো অবস্থায় আছে এটা আমরা বলছি না।
এবং এটার সঙ্গে হয় কি আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা হচ্ছে মানে আমার যে ব্যক্তিগত যে নিরাপত্তা এটা জড়িত, তো জি। তখন কিন্তু মানুষ অনেক বেশি অস্বস্তিতে থাকে বা সমস্যায় থাকে, সংকটে থাকে, এক ধরনের আস্থাহীনতায় চলে যায়। সুতরাং ওই জায়গাটা খুব আর এটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকের দরকার। হ্যাঁ, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে না শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি একাই মানে এককভাবে একটা বিষয় নয়, এর সঙ্গে অনেক কিছু আসলে সম্পর্কিত হয়ে যায়, একদম বিশেষ ঠিক। করে অর্থনীতি। আপনি যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে অর্থনীতি কিন্তু এগোবে না এই অর্থে তখন মানুষ বিনিয়োগ করবে না আসলে, যদি এভাবে বলি। সুতরাং আমরা যে এখন অর্থনীতির জায়গায় বারবার ফিরে যাই, যে বিনিয়োগের যে বাধা সংকট, অনেকগুলো বাধা আছে, তার মধ্যে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা বড় বাধা। সেই জায়গা থেকে আমরা এখন পর্যন্ত খুব দৃশ্যমান অগ্রগতি আছে এটা আমরা বলতে পারছি না। আচ্ছা, ওকে। বারবার অর্থনীতির কাছে যাচ্ছে, আমি খুব সোজা ভাবে যেটা বুঝি যে অর্থনীতির অনেক বিশ্লেষণ বা অনেক বড় শব্দ ব্যবহার না করে সাধারণভাবে আমার কিছু জিনিস কিনতে হয়, কিছু বাজারে যেতে হয়। মানুষের যে অর্থনৈতিক স্বস্তি, কেনাকাটার জন্য তার দামটা সহনীয় জায়গায় না থাকলে তো প্রত্যেকের সমস্যা হয়, আমার সমস্যা হয়। তো এইরকম একটা জায়গা থেকে আপনি বলবেন যে মানুষের এই সরকার গঠনের পরে তারা দাবি করেছে, আজকের যে ইবুকের কথা আমি শুরুতে বলছিলাম, যে তারা দ্রব্যমূল্য সফলভাবে নিয়ন্ত্রণে রাখতে সম্ভব হচ্ছে। এটা আপনি একটা মনে করেন কিনা? কারণ স্বল্প সময়ে হলেও 6 মাসের মধ্যে সিন্ডিকেট ভাঙা গেছে কিনা, দাম ওঠানামা নিয়ন্ত্রণ করা গেছে কিনা, এবং মানুষ খুবই স্বস্তিতে আছে, এটা আপনি বলবেন কিনা? প্রথম কথা, শুরুতেই অবশ্যই বলতে হয় যে মূল্যস্ফীতি যেটা অনেক উচ্চ মূল্যস্ফীতির হার, সেটা কিন্তু উত্তরাধিকার সূত্রেই সরকার পেয়েছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। মানে আগে থেকে ছিল, সরকার নিজে এটা তৈরি করেছে, সেটা মোটেই বলা যাবে না। Okay. এটা আসলে বিগত সরকারের সময়ের অসংখ্য ভুল নীতির একটা ফল। ওকে। সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকার কিছু ব্যবস্থা নিয়েছিল, তাতে মূল্যস্ফীতি কিছুটা কমেছিল। যতটা কমবে আশা করেছিলাম ততটা কমেনি। এটা একটা বড় কারণ হতে পারে অনাস্থা বা অনিশ্চয়তা, মব, আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা, সব কিছু মিলে এটা আসলে হয়নি। বিশেষ করে সরবরাহের ক্ষেত্রে যে ঘাটতিটা ছিল সেটা পূরণ করা যায়নি আসলে এই অর্থে। এই সরকারও 6 মাস হয়েছে, জুলাই মাসে, এই 6 মাসের 4 মাসে কিন্তু মূল্যস্ফীতি বেড়েছিল, গত 6 মাসের 2 মাস কমেছে, এর মধ্যে শেষ জুলাই মাসে সামান্য একটু কমেছে। এই সামান্য কমার প্রভাব এখনো কিন্তু বাজারে আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা এই মানে বাজেটে একটা 7.5% নামবে বলে সরকার একটা কথা বলেছিল, সেটা আসলেই নামবে কিনা এটা নিয়ে এখনো সন্দেহ রয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক নীতি সুদের হার কমিয়েছে, হ্যাঁ, সেই কমানোটাও কতখানি কার্যকর হবে বিশেষ করে মূল্যস্ফীতির ক্ষেত্রে, সেটা একটা বড় প্রশ্ন। সব মিলিয়ে বলা যায় যে মূল্যস্ফীতির ক্ষেত্রে কাগজে কলমে সামান্য কমেছে, কিন্তু আমাদের স্বস্তির জায়গায় যায়নি এবং সাধারণ মানুষ এখনো এর প্রভাব পাচ্ছে না আসলে। ওকে, আমরা এরপরে ব্যাংক খাত এবং বিনিয়োগ এই প্রসঙ্গটা একটু আসতে চাই, কিন্তু তার আগে একটা খুবই সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আপনারা দেখছেন বার্তা কক্ষ। আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। দর্শক, প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষে আবারও ফিরে এলাম। আমাদের সঙ্গে আছেন প্রথম আলোর হেড অফ অনলাইন শওকত হোসেন। তার আলোচনা আমরা শুনছি। আমরা সরকারের 6 মাসের মূল্যায়ন একরকম, এই 6 মাস কেমন কাটলো সেটি জানার চেষ্টা করছি। আমরা যেটি বলছিলাম, সরকারের বিনিয়োগে কতটা সাড়া পেল, এবং ব্যাংক খাতের যে সংকটের বিষয়টা সবসময় আলোচিত হয় এবং এবারও আলোচনায় আছে, এবং এই সরকারের অনেকগুলো পদক্ষেপ যা আগের সাথে মেলেনি, যেমন ব্যাংকে একজন ব্যবসায়ীকে নিয়োগ দেওয়া নিয়ে কিন্তু সেই সময় অনেক আলোচনা হয়েছে। এই সব মিলে আপনার মানে মূল্যায়নটা, আপনার দৃষ্টিতে, আপনি অর্থনীতির মানুষ, আপনার দৃষ্টিতে নিশ্চয়ই একটু গভীর হবে, সেটা কেমন? না, প্রথম কথা হচ্ছে যে উত্তরাধিকার সূত্রে যা যা পেয়েছে, সবচেয়ে বড় সংকটের আর একটা নাম হচ্ছে মূল্যস্ফীতির বাইরে, সেটা হচ্ছে ব্যাংকিং খাতের পরিস্থিতি অত্যন্ত খারাপ অবস্থায় আছে। কিছু ভালো ব্যাংক আছে বলে আমরা এখনো খুব ভালোভাবে মোটামুটি টিকে আছি, কিন্তু ওই কয়েকটা ভালো ব্যাংক যদি না থাকতো তাহলে কিন্তু আমরা বড় ধরনের বিপদে পড়তাম। এক নম্বর কথা, যেমন খেলাপি ঋণ আগের সরকার লুকিয়ে রেখেছিল, সেই লুকানো খেলাপি ঋণ বের করা হয়েছে। মানে লুকানো বলতে খেলাপি ঋণ ছিল কিন্তু সেটাকে নানানভাবে আড়াল করে রাখা হয়েছিল। এখন সেটাকে সামনে নিয়ে আসা হচ্ছে। সামনে নিয়ে আসা যেটা হয়েছে সেটা হচ্ছে এখন আমাদের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ হচ্ছে 32.26%, 32%। অর্থাৎ 100 টাকা ঋণ দিলে তার 32% নাই।
সুতরাং ব্যাংকের হাতে অনেক বড় ব্যাপার। অনেক বড় ব্যাপার। এটা পৃথিবীতে সবচেয়ে সর্বোচ্চ খেলাপি ঋণের মানে খেলাপি ঋণগ্রস্ত দেশগুলোর একটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকিং সেক্টরে। এত বেশি খেলাপি ঋণ খুব কয়েকটা দেশের মধ্যে আছে, খুবই সামান্য কয়েকটা দেশ, এবং সেই দেশগুলোর যদি আপনি নাম দেখেন খুবই সেই দেশগুলো কোনোটাই খুব ভালো অবস্থায় নেই, যুদ্ধ অনুল্লেখযোগ্য আর কি, এরকম। নানান কারণে তারা নানান সংকটে আছে। হ্যাঁ, সুতরাং আমরা কিন্তু সেই দেশগুলোর কাতারে চলে গেছি। এটা একটা বড় সংকট। আরও অনেকগুলো ব্যাংকের আমরা দেখি যে প্রচুর অর্থ পাচার হয়ে গেছে, সেই পাচার অর্থ ফেরত আনার নানান চেষ্টা চলছে অবশ্য। কিন্তু আমার এক্ষেত্রে যেটা অভিযোগ, যদি আমি এই সরকারের ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে যে আপনি যদি নির্বাচনী ইশতেহার দেখেন, নির্বাচনী ইশতেহারে এই ব্যাংক ও আর্থিক খাত নিয়ে দুটি বড় প্রতিশ্রুতি ছিল, অনেক প্রতিশ্রুতি দিয়েছে, এবং সরকার বলছে তারা সমস্ত মানে নির্বাচনের হাওয়া শেষ হওয়ার আগেই তারা নানান প্রতিশ্রুতি পালনে তার চেষ্টা করে যাচ্ছেন, ফ্যামিলি কার্ড সহ নানান ধরনের কার্ডের কথা বলছে, এগুলো সব ঠিকই আছে। কিন্তু বড় যে জায়গাগুলো, সেই জায়গাতে একটা বড় ঘাটতি রয়ে গেছে। আমরা যেমন ধরুন বড় কোনো সম্মেলনে যখন যাই না, তখন একটা মূল অধিবেশন হয় আর কিছু সাইড ছোট ছোট কিছু সাইড মিটিং হয়। আমার কাছে যেটা মনে হয় যে সাইড মিটিংয়ে একটু বেশি ব্যস্ত, মূল বিষয়গুলো নিয়ে আমরা একটু কম ব্যস্ত। মূল বিষয়গুলোর মধ্যে অবশ্যই বিনিয়োগ, মূল বিষয়ের মধ্যে মূল্যস্ফীতি, মূল বিষয়ের মধ্যে এই ব্যাংকিং সেক্টর নিয়ে যে কথা বলছিলাম, ইশতেহারে দুটো প্রতিশ্রুতির কথা বলা আছে। একটি হচ্ছে সরকার একটি আর্থিক খাত সংস্কারে একটি কমিশন গঠন করবে। সেটা এখন আপনি কি কোথাও শুনেছেন এই জাতীয় আলাপ? এখন বাজেটেও নেই, কোথাও নাই। এবং এই যে কমিশন, দেখেন যে আগের আওয়ামী লীগ সরকারও কিন্তু অর্থমন্ত্রীরা একাধিকবার বলেছেন, তাদের বাজেট বক্তৃতায় আছে, যে কখনো কমিশন গঠন করতে পারে নাই। কারণ কমিশন গঠন করতে গেলে যারা বাধা দিবে বা যারা ক্ষতিগ্রস্ত হবে তারা এতটাই প্রভাবশালী, এতটাই ক্ষমতাশালী, তারা কখনো কমিশন গঠন করতে দেয়নি। কারণ কমিশন গঠন করলেই অনেক অপ্রিয় সত্য বাইরে চলে আসবে। এখনো কিন্তু আপনি দেখেন যে 6 মাস হয়ে গেল, সরকারের অন্তত আলোচনার মধ্যে মনে করেন যে 6 মাসটা এটা গঠন করার জন্য বা উদ্যোগ নেওয়ার জন্য সময় ছিল যথেষ্ট। আস্থা ফেরানোর জন্য দরকার কি, মানুষের মধ্যে যেন আস্থা ফিরতে হলে আপনার একটা দৃশ্যমান কোনো কিছু সরকারের একটা প্রতিশ্রুতি পূরণের জায়গা লাগবে। ফ্যামিলি কার্ড একটা ভালো জায়গা, বিশেষ করে যারা গরিব মানুষ, দুস্থ মানুষ, যারা আসলে মূল্যস্ফীতির চাপে একদমই পৃষ্ঠ, তারা ফ্যামিলি কার্ড পাচ্ছেন। এটা কিন্তু এক ধরনের একটা ইতিবাচক বার্তা দেয় যে মানুষ, সরকার তাদের কথা ভুলে যায়নি। কিন্তু যে অন্য যারা আছেন, যারা হাত পাততে পারেন না, তাদের জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অনেক বড় বিষয়, মধ্যবিত্ত শ্রেণী বিশেষ করে। তারা তো আপনি ট্রাকের পিছনে দাঁড়াতে পারবেন না, তারা ফ্যামিলি কার্ডও পাবেন না, তারা যাবে কোথায়? তাদের তো একটা মূল্যস্ফীতি বাজার ঠিক রাখাটা জরুরি। ঠিক, একেবারে। আমি একটু যদি স্পেসিফিক প্রশ্ন করি, জি এটা শেষ করেন। আর যারা উদ্যোক্তা, তারা তো বিনিয়োগ করবেন। বিনিয়োগ করতে হলে তো এক ধরনের আস্থা লাগবে, হ্যাঁ আমি ব্যাংকে যেয়ে ঠিকমতো ঋণটা পাবো, আমার আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক থাকবে, আমার জ্বালানি আমি ঠিকমতো পাবো। এই যে আস্থার জায়গাটা তখনই আসবে। এটা তো আমি জানি যে রাতারাতি হবে না, কিন্তু তার আস্থা তখনই পাবে যখন দেখবে সরকার আসলেই আন্তরিকভাবে উদ্যোগগুলো নিয়েছে, চেষ্টা করছে। সেই চেষ্টাটা দেখার একটা ব্যাপার আছে আসলে অর্থনীতিতে। ওকে, নিশ্চয়ই। আমি একটু আসতে চাই, আপনি এর মধ্যে বলেছেন যে সরকার নীতি সুধার সেটা কমিয়ে 9% আনার যে কথা, এইটা আসলে কার্যকর হয়েছে কিনা, আসলে ব্যাপারটাও যদি একটু বুঝিয়ে বলেন সাধারণ দর্শকের। নীতি সুধার কি, ধরেন যে তার আগে একটু বলে রাখি যে আমি দুইটা প্রতিশ্রুতির কথা বলেছিলাম। আর একটা প্রতিশ্রুতি হচ্ছে যে ওই কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ঠিক রাখার জন্য এখন আমরা দুটো জায়গা থেকে ব্যাংকগুলোকে দেখভাল করা হয়। একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, তারা সাধারণত বেসরকারি ব্যাংকগুলোতেই নজরদারি বেশি রাখেন। আরেকটা হচ্ছে সরকারের মধ্যে একটা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আছে, এটা একটা অর্থ মন্ত্রণালয়ের পাশে আর একটা বিভাগ। তারাও ব্যাংক দেখেন। অনেকদিন ধরে মানুষের মধ্যেই ছিল যে একই কাজ করার জন্য দুজন দরকার, বরং বাংলাদেশ ব্যাংকে অনেক বেশি স্বাধীন এবং ক্ষমতা দেওয়া উচিত। নির্বাচনী ইশতেহারে আছে এটা বন্ধ করে দেওয়া হবে, এটার কারণ কি মনে হয়, এটার ব্যাখ্যাটা? ওই যে আবার বলছি যে কেউ হাতের রাশ মানে হাতের মুঠোকে খুলতে চান না। হ্যাঁ, এখন এটা তো আমলাদের একটা বিষয়। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক মানে ব্যাংকিং খাত একটা খুবই লোভনীয় একটা জায়গা। সেইখানে বাংলাদেশ ব্যাংক পুরো রাজত্ব করবে। আমলাদের একটা মনে করেন যে আমরাও এখানে কিছু ক্ষমতা দেখাই। সুতরাং এই জায়গাটা একটা বড় বাধা আছে, যে বাধা অতিক্রম সরকারগুলো করতে পারছে না। আর আপনি নীতি সুদের হারের কথা যেটা বলেছিলেন, সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে মানে
মূল্যস্ফীতি যখন বেশি হয় তখন যে কোনো কেন্দ্রীয় ব্যাংক বা সরকার সাধারণত মুদ্রানীতিকে ব্যবহার করেন। মুদ্রানীতিকে কীভাবে ব্যবহার করেন? বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক তখন কি করেন, তারা সুদের হার বাড়িয়ে কমিয়ে মুদ্রা সরবরাহ বাড়ানোর চেষ্টা করে। সুদের হার যখন বাড়ানো হয় তখন সরকারটা সিগন্যাল হচ্ছে যে আমরা চাই যে মুদ্রা সরবরাহ বাজারে কম থাকুক, তাতে মূল্যস্ফীতি একটু কমবে। আপনি যদি দেখেন 2000 কোভিডের পর থেকে, বিশেষ করে 21 সালের ইউক্রেন যুদ্ধ যখন শুরু হলো, যখন মূল্যস্ফীতি সরবরাহ সংকটের কারণে মূল্যস্ফীতি বাড়ছিল, তখন ফেড সহ মানে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা সহ কিছু সব দেশই তারা সুদের হার ক্রমাগতভাবে বাড়িয়েছে যাতে মূল্যস্ফীতিটা কম থাকে। তখন হাতে গোনা কয়েকটি দেশ সুদের হার বাড়ায়নি, বরং কমিয়েছে। এর মধ্যে তুরস্ক ছিল, এর মধ্যে বাংলাদেশ ছিল। এবং প্রত্যেকেরই দেখেন যারা বাড়ায়নি প্রত্যেকেরই মূল্যস্ফীতি অনেক বেশি। বাংলাদেশ একই কাজ করেছে, কারণ ব্যবসায়ীরা খুশি হবেন না মূল্যস্ফীতি সুদের হার বাড়ালে। এইবার অনেক 21 মাস পরে বা এরকম 21 মাস পরে এইবার সুদের হার কিছুটা কমানো হলো, কিন্তু এখনো আমাদের মূল্যস্ফীতির সংকটটা যায়নি। আর সুদের হার কমালেই বাংলাদেশে বিনিয়োগ হবে এটা আমরা প্রমাণিত না। এটা আসলে বলা হয়, যদি গ্যাস না পান, আপনি যদি জ্বালানি না পান, আপনার যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না থাকে, তাহলে আপনি শুধু সুদের হার বাড়ালে কি হবে, কমালে কি হবে? আপনি সস্তায় কিছু অর্থ পাবেন, সেই অর্থ দিয়ে আপনি কি করবেন সেটা কেউ সত্যিকার বিনিয়োগ করার চেষ্টা করেন, কেউ এই সহজ পাওয়া অর্থ অন্য খাতে ব্যবহার করেন, যেটা আমরা আগে দেখেছি। সুতরাং এই জায়গাতে একটা বড় সংকট হয়ে গেছে। আমি এবার একটু আসি এই সরকারের প্রথম দিকে, মানে যখন নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি মানুষকে শোনানো হয়েছিল তার মধ্যে যেগুলো বাস্তবায়ন মানে দৃশ্য তো সামনে দেখা গেছে, সে তার মধ্যে যে কার্ড বিতরণ এবং খাল খননের প্রসঙ্গটা সবার সামনে আসে এবং সরকার প্রথমেই এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে। আপনি জানেন যে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের কথা বলা হয়েছে। এইটা ফলে 13 লাখ কৃষকের যে সরাসরি উপকারের কথা বলা হয়, এটা আসলে কৃষকের মানে প্রতি বছরের মানে উৎপাদনের ক্ষেত্রে এটা আসলে ভূমিকা রাখে কিনা? আর ফ্যামিলি কার্ড যেটি বলা হয়েছে যে নারীদের স্বাধীনতা বা অর্থনৈতিক মুক্তির কথা, এইটার আপনার বিশ্লেষণটা কি মনে হয়? যেটা একটা এজেন্ডা বাস্তবায়ন, মানে বিএনপি তারা বলেছিল নির্বাচনের সময় আগে সেই জন্য করেছেন, এটা আসলেই অর্থনৈতিক এটা দরকার। এই জন্য আমরা সবসময় বলে আসছি যে ধরেন মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম বেড়ে গেলে যারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হন, যাদের আয় খুবই সীমিত, যাদের আসলে আর কোনো উপায় থাকে না, আপনি কি করবেন? আপনার যদি 100 টাকা আয় হয় তাহলে আপনি 100 টাকার চাল ডাল কিনে খাবেন। আপনার যদি চাল ডালের যে টাকা দিয়ে যে পরিমাণ চাল ডাল আপনি 100 টাকা দিয়ে কিনতেন, সেটা দাম বেড়ে যদি 150 টাকা হয়, আপনার আয় তো 150 টাকা হলো না। সুতরাং আপনি আগের চেয়ে কম খাবেন। কম খাওয়া মানে আপনি পুষ্টিহীনতা সহ নানান ধরনের সমস্যা, সব রকম ক্ষতির মধ্যে পড়ে। আর যেহেতু জিনিসপত্রের দাম 150 টাকা হয়ে গেল, আপনার আয় 100 টাকা, তখন আপনি কিন্তু আস্তে আস্তে দারিদ্র সীমার নিচেও নেমে যাচ্ছেন। এই যে বাংলাদেশের গত কয়েক বছরে দরিদ্র লোকের সংখ্যা বেড়েছে, এটা বড় কারণ বাজারের এই সমস্ত সংকটের কারণে। সুতরাং তাদের অবশ্যই লক্ষ্যভিত্তিক কিছু কর্মসূচি থাকতে হবে, যারা সরাসরি আমরা তাদের হাতে দিই। এখানে চ্যালেঞ্জটা হচ্ছে যাদের আমরা টার্গেট করেছি, সরকার যাদের দিবে বলে ঠিক করেছে, তারা সঠিকভাবে পাচ্ছেন কিনা সেটা দেখার একটা বড় দায়িত্ব সরকারের। কিছু কিছু অনিয়ম হবে বাংলাদেশে, অনিয়ম ছাড়া বাংলাদেশ কেন পৃথিবীতে কোথাও অনিয়ম ছাড়া 100% সব পরিপূর্ণভাবে ঠিক হবে এইটা আমি আশা করি না, কিন্তু যতটা সম্ভব অনিয়ম যদি কমানো যায় এবং যাদের জন্য এই ব্যবস্থা তারা যদি সত্যিকার অর্থে পান, সেটা তাদের বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য দরকার। একটা কথা বলা হয় না যে আমরা অনেকেই পানির ঠিক এই জায়গায় ডুবে থাকি, মানে আরেকটু গেলে নিঃশ্বাস, যদি পানি বেড়ে যায় তখন কিন্তু আমি পুরো ডুবে যাব। সুতরাং এইটুক যাতে পানি না বাড়ে, এইটুক দেখার দায়িত্ব সরকারের। এবারে একটু আসি, আমরা শুরুতেই বলেছি যে গ্যাস বিদ্যুৎ সংকট মানে জ্বালানির সংকট একটা বড় সংকট হয়ে দেখা দিয়েছে এবং যা আমরা দেখলাম ভোগান্তি মানুষের অনেক ধরনের, যে বাংলাদেশের শহরাঞ্চল বাদ দিলে সেখানে তাদের বিদ্যুতের সমস্যা প্রকটভাবে, আর শহরাঞ্চলে গ্যাসের প্রবলেম বা অন্যান্য সমস্যাও দেখা গেছে। এতে এই 6 মাস যথেষ্ট সময় না, এটা তারা বলেছেন, কিন্তু আপনার কাছে মনে হয় কিনা যে এই 6 মাসে কিছু কিছু উদ্যোগ নেওয়া যেহেতু যা তারা নিতে পারেনি, মানে অদূরদর্শিতার কোনো জায়গা দেখেন আমি খুব সহজভাবে যদি বলি যে আমি অনেক বেশি একাডেমিক আলোচনা করতে পারি,
গত 15 বছরে কি হয়েছে, জি। আমরা কিভাবে আমদানি নির্ভর হয়ে গেলাম জ্বালানি খাতের জন্য, ইরান যুদ্ধের কারণে যে পথগুলো বন্ধ হয়ে গেছে, আমরা যে বিকল্প পথে এখন জ্বালানি আনছি, আমাদের এলএনজি টার্মিনাল সেটা হঠাৎ করে সংকটে পড়ে গেল, এগুলো অনেক বেশি আমি আপনি এখানে বসে আলোচনা করতে পারি, নিশ্চয়ই পারি। এবং এক্সপার্টরাও অনেক ধরনের আলোচনা করতে পারে, সরকারও এই ধরনের কথা বলতে পারে যে কি কি ধরনের সমস্যা হচ্ছে। কিন্তু একটা মানুষ যখন দেখে তার বাসায় গ্যাস নাই, সে রান্না করতে পারছে না, বিদ্যুৎ নাই, ফ্যান ঘুরে না। লোডশেডিং হয়ে যাচ্ছে, কোনো কিছু করতে পারছে না, একটা কারখানার মালিক যখন দেখেন যে গ্যাসের অভাবে সে কারখানা চালু রাখতে পারছেন না, শ্রমিকদের ছুটি দিয়ে দিতে হচ্ছে, সে শ্রমিকরা যদি আবার সেই ছুটির কারণে যদি তার আয় কমে যায়, শুধু এর সঙ্গে কিন্তু আপনার যত ব্যাখ্যা বিশ্লেষণ আছে কোনো কিছু মানবে না মানুষ। কিন্তু এই যেমন অর্থমন্ত্রী বলেছেন যে 2 বছরের মধ্যে সংকট মিটে যাবে গ্যাসের, 2 বছর মানুষ ধৈর্য ধরবে, তাহলে এই 2 বছর আপনি কিভাবে আমাদের সন্তুষ্ট রাখবেন, কিভাবে কি ধরনের উদ্যোগ আপনারা নিয়েছেন যাতে এই 2 বছরে আমরা দেখব আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং আমরা তখন এটা যদি আস্থা পাই যে হ্যাঁ ঠিক আছে, সেই আস্থার জায়গাটা দেখাতে হবে। ওই আমদানি নির্ভর আমরা আছি, ওই একই ধরনের ব্যবস্থার মধ্যে যদি থাকি তাহলে কিন্তু পরিবর্তন হবে না। সরকার এখনো আমি দেখলাম যে সরকার বলছে যে 10 বছর মেয়াদি একটি জ্বালানি নীতি তারা তৈরি করবেন, একটা রূপরেখা বানাবেন। এখনো আমি কয়েকজন জ্বালানি নিয়ে কাজ করেন, আমরা এমন কয়েকজন বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, তার কেউ জানেন না যে এটা আসলে কারা করছে। এটা যদি আমরা নির্ভর একটা হয় মানে সুতরাং তাহলে তো একই জিনিস আসলে হবে, আর এটা তো নীতি পরিকল্পনা। শুধু আমি মনে করি যে এটা কারা করছেন, কিভাবে করছেন, সেই মানে অনেক কিছু আসলে ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছতার সঙ্গে যদি না হয় না, তখন কিন্তু ওই সমাধান, আমার বিদ্যুৎ আমার লাইট জ্বলছে না, আমার গ্যাসের চুলা জ্বলছে না, আমার কারখানা বন্ধ হয়ে গেছে, এইটা অনেক বেশি সামনে চলে আসবে। এবং এই সাময়িক সংকট যদি 2 বছর ধরে বারবার ঘটতে থাকে তখন এটা সাময়িক সংকট থাকে না, স্থায়ী সংকট হয়ে যায়। আমরা আরেকটা প্রশ্ন, আরো অনেকগুলো প্রশ্ন আজ যাবো, তবে তার আগে আরেকটা বিরতি এবং খুবই সংক্ষিপ্ত বিরতি। দর্শক আমাদের সঙ্গে আছেন, প্রথম আলোর বার্তা কক্ষ দেখছেন, সঙ্গে থাকুন, খুবই সংক্ষিপ্ত বিরতি। আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। আবারও ফিরে এলাম বার্তা কক্ষে, আমাদের সঙ্গে শওকত হোসেন আছেন। আমরা ঠিক যেখানে আলোচনা করছিলাম তার পরের আরেকটা ধাপে যেতে চাই, সেটি হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সুবিধা দেওয়ার ক্ষেত্রে একটি যে পে স্কেল প্রণয়ন করা হচ্ছে এবং অনেকটা চূড়ান্তর পথে আজকের সেটি বলা হচ্ছে। আজকের কি খবর এটি? আমার প্রশ্ন হচ্ছে এইগুলোর মধ্য দিয়ে 6 মাসের মধ্যে দৃশ্যমান যা তার মধ্যে যদি এটি ধরি আমি, ব্যাপারটা এরকমভাবে বিশ্লেষণ করা যায় কিনা যে এক কথায় সরকারি কর্মকর্তা কর্মচারী, সরকার নিজেদের লোকদের একটু খুশি রাখা, এবং এইটা মনে হয় কিনা আপনার কাছে? সেই বিষয়টা সেটা তো আছেই। এখানে আমি এটা বলে রাখি, যেমন ধরেন এটা একটা নতুন প্রবণতা। ধরেন আগে যখন মানে স্বাধীনতার পর থেকে যখনই পে স্কেল ঘোষণা করা হয়েছে, যে কমিটি গঠন করা হয়েছে, পে স্কেল ঘোষণা করেছে, তার তুলনায় সরকার একটু কম বাস্তবায়ন করতো সবসময়। হঠাৎ করে দেখলাম বিগত আওয়ামী লীগ সরকারের সময় ডক্টর ফরাসউদ্দিন কমিটি যে সুপারিশ করেছিলেন একদম মানে দ্বিগুণের বেশি বাড়ানো, মানে শতভাগ বাড়ানো এবং শতভাগ সুপারিশ গ্রহণ করে যে এই করা হয়েছিল, সেই একবার যখন আপনি শতভাগ পূরণ করবেন তখন ওইখান থেকে পিছিয়ে আসা একটা কঠিন, বাস্তবতাটা মানতে হবে। হ্যাঁ, কারণ এখন যেটা সমস্যা সেটা হচ্ছে যে সরকারের আয় আসলে এত কমে গেছে। হ্যাঁ, সুতরাং আমি সরকার যতটুকু আয় করে আমি কোথায় কোথায় ব্যয় করব, এই অগ্রাধিকার নির্ণয় করাটা অত্যন্ত জরুরি হয়ে গেছে এখন। আপনি কোথায় আসলে আপনার প্রায়োরিটি, এগুলো একটা বিষয়। সুতরাং এই মুহূর্তে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানোর প্রায়োরিটি কিনা সেটা একটা প্রশ্ন। এই বেতন মানুষের একটা নির্দিষ্ট সংখ্যক, আমার আলাদা করে উত্তরের আমাদের হাতে সময় খুব কম, যদি এর সাথে একটু যুক্ত করেন যে একদিকে সরকারের বাড়ানো মূল্যস্ফীতির প্রভাব থাকবে, হ্যাঁ, একদিকে সরকারের বাড়ানো হচ্ছে, একই জায়গায় কিন্তু বেকারত্বের বিষয়টাও কিন্তু অনেক বড় সমস্যা বাংলাদেশে, সেটা যদি আপনি একটু তুলনা করে বলেন। হ্যাঁ, তুলনা যদি এইভাবে করি যে মানে এখন আমরা প্রতি বছর 21 লাখের মতো মানুষ, 21 থেকে 27 লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করে, আমরা তো আর অর্ধেক বেশি কাজ দিতে পারছি না। বিশ্বব্যাংকের একটা
জরিপ আছে যে গত 8-10 বছরে আমরা 2016 সাল থেকে 2022-23 সাল পর্যন্ত আমরা 70% মানুষের কাজ দিতে পারেনি, দিতে পেরেছি, 60% মানুষের কাজ দিতে পেরেছি, আচ্ছা 40% মানুষ কাজ পায় নাই, এবং যে 60% মানুষ কাজ পেয়েছে তার 70% কাজ করেছে কৃষি খাতে, অর্থাৎ অনানুষ্ঠানিক খাতে যেখানে মজুরি অনেক কম, এবং শিল্প খাতে আপনার কর্মসংস্থান 9% কমে গেছে। এই যখন পরিস্থিতি এবং বিনিয়োগ যখন আমাদের সবচেয়ে বেশি জরুরি, মূল্যস্ফীতি নামানো যখন আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার, সেখানে আমি আবারও বলি যে 6 মাস চলে গেছে, মানে মাত্রই 6 মাস, এটার জন্য সরকার কিছুই করতে পারেনি, এটা বলাটা খুব কঠিন। সরকার চেষ্টা করছে, নানানভাবে চেষ্টা করছে। সমস্ত চেষ্টা যদি এক জায়গায় এনে প্রায়োরিটিগুলো ঠিক করে, অগ্রাধিকারগুলো ঠিক করে, কোনটা পর কোনটা করব, এবং আসলে যদি মানুষের মানে বিশ্বাস করতে পারে যে সরকার আন্তরিকভাবে এটা করছে, তাহলেই আমরা আশা করব যে আমাদের বাকি 4.5 বছর আমরা স্বস্তিতে কাটাবো। এবারে মানে একটু অন্য জায়গায় আসতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রথম আলোর সাথে একটা সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন, সেখানে বলেছেন দল যখন সরকারে যায় তখন দলের মানুষই সেই সরকারের জন্য কাজ করবে, এটাই স্বাভাবিক। এটা তিনি বলেছেন, অনেকটা খুবই উনার সহজাত ভঙ্গি, সহজভাবে বলেছেন। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে রাষ্ট্রপতি নির্বাচন থেকে শুরু করে সামনে স্থানীয় সরকার নির্বাচন, সব জায়গায় যেখানে দলের প্রতীক নাই সেখানেও বিএনপিরই দৌরাত্ম্য বা তার অংশগ্রহণটা এত বেশি, খুবই চোখে পড়ার মতো, এবং এটা কিছুটা সরকারের মধ্যে দল বিলীন হয়ে যাওয়া বা দলের মধ্যে সরকার বিলীন হয়ে যাওয়া, যে প্রশ্নটা উত্থাপিত হয় সেটি হয়েছে কিনা বিএনপি এই 6 মাসের লক্ষণও তাই কিনা? প্রথম কথা, আমরা এটা নতুন কিছু না আমাদের জন্য, প্রত্যেক সরকারের সময় আমরা একই কাণ্ড দেখি, এবং আশা করেছিলাম যে এবার এটা ব্যতিক্রম ধর্মী কিছু একটা হবে, সেটা হয়নি এখন পর্যন্ত। বিশেষ করে গত 20 বছর ক্ষমতার বাইরে থাকার পরে ক্ষমতায় এসে কে কি পেলাম, এই আলোচনা যখন বেশি হয়ে যায় তখনই আসলে সংকটগুলো শুরু হয়। এবং কোনোভাবেই আমরা চাই না। আপনি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে 2000 ব্যাংকিং খাতের সংকটটা বাংলাদেশে কখন শুরু হলো? 2009 সালে যখন আওয়ামী লীগ, আগেও ছিল, প্রবলভাবে শুরু হলো 2009 সালে যখন আওয়ামী লীগ এলো। আসার পরে দেখবেন যে সবগুলো ব্যাংকে পরিচালক পদে একদম আওয়ামী লীগের যারা নির্বাচনে জিতে পারেননি, যারা নানান ধরনের পদ চেয়েছেন, পদ বঞ্চিত, এমপি হতে চেয়েছিলেন, দেওয়া হয়নি, দ্বিতীয় সারির নেতা, তৃতীয় সারির নেতা, প্রত্যেকটা ব্যাংকের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এবং তার প্রভাব হচ্ছে সোনালী ব্যাংকের সেই হলমার্ক কেলেঙ্কারি থেকে নানান কেলেঙ্কারি, জনতা ব্যাংকের কেলেঙ্কারি, সবগুলো কেলেঙ্কারি, বেসিক ব্যাংক কেলেঙ্কারি, তার প্রভাব। সুতরাং আপনি যখন সব জায়গায় দলীয় লোক দিবেন, পুনর্বাচন করার চেষ্টা করবেন, এবং সেখানে যোগ্য অযোগ্য কথাটা মানে বাদ দিবেন, এবং কার কতখানি ত্যাগ সেটা যখন বিবেচনা করবেন, তাহলে কিন্তু মুশকিল। তবে আপনি যদি ওই যোগ্য অযোগ্যের বিষয় প্রসঙ্গ এসেছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি রাষ্ট্রপতি ক্যান্ডিডেট, তিনি তো বিএনপির পক্ষ থেকে, তিনি মন্ত্রী ছিলেন, এই দায়িত্ব পালন করার সময় তিনি বলেছিলেন যে যাদের নিয়োগ দেওয়া হয়েছে আপনি দেখাতে পারবেন না তারা কিন্তু খুব যোগ্য মানুষ, কিন্তু তারা বিএনপিরও। মানে প্রশ্নটা দেখেন, এইটা যোগ্য অযোগ্য তো কাজ করার মাধ্যমে আপনি বুঝবেন একরকম, কিন্তু কথাটা হচ্ছে যে এর চেয়ে যোগ্য কেউ ছিল না নাকি? মানে কথা হচ্ছে যে এটা যেন পুনর্বাসন কেন্দ্র না হয়, প্রথম কথা এটা। আর 2 নম্বর হচ্ছে দল যদি বিচ্ছিন্ন হয়ে যায় না জনগণের কাছ থেকে, সরকার নানান কারণে নানান কাজ, রাষ্ট্র পরিচালনা নিশ্চয়ই কোনো সহজ কাজ নয়। সুতরাং যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে জড়িত তাদের নিশ্চয়ই অনেক কাজ থাকবেন, এবং যেহেতু গত 10-15 বছর ধরে অনেক ধরনের জঞ্জাল আমরা তৈরি করেছি, সেই জঞ্জাল দূর করতে অবশ্যই প্রধানমন্ত্রী সহ যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে জড়িত তাদের অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সুতরাং তাদের একটা সময়ের ব্যাপার রয়েছে। কিন্তু সবাই যদি একই কাজ করতে থাকে, সবাই যে রাষ্ট্রের মধ্যে ঢুকতে চান, সবাই যে রাষ্ট্র পরিচালনার অংশ হতে চান, তাহলে মুশকিল। সুতরাং দল এবং সরকার এই দুটো যে আলাদা না হয়, তাতে কি সংকটটা হয় তা আমরা অতীতে দেখেছি। সুতরাং আমরা আশা করব যে সরকার অন্তত এবার, সরকার আবার শেষ কথা যদি বলি, সরকার তার নিজের 6 মাসের কর্মকাণ্ড বিবেচনা করে আগামী 6 মাসে একটা পরিকল্পনা করুক। ওকে, সুন্দর। আমরা একেবারে শেষ প্রান্তে, আমার শেষ প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন ছিল আসলে সময়ের কারণে ছোট করে আমি শেষ প্রশ্নে চলে আসছি। আপনার কাছে মনে হয় কিনা যে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি তার মধ্যে অর্থনৈতিক চাপ, তারপরে সংস্কার নিয়ে, নিয়োগ নিয়ে প্রশ্ন, বিদ্যুৎ জ্বালানির সংকট, দলের অংশগ্রহণ, এই সমস্ত নিয়ে, কিন্তু আমি একটু পেছনে ফিরতে চাই। খালেদা জিয়া সরকার 2001 সালে যখন এসেছিল, তখন বিএনপি সহ 4 দলীয় জোটের যে সমস্যাগুলো সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল তার মধ্যে ছিল বিদ্যুৎ সংকট।
তার মধ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে এক ধরনের ছিল, আর উগ্রবাদী তৎপরতার বিষয়গুলো চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছিল। আপনার কাছে মনে হয় কিনা যে অনেক দিন পরে এসে বিএনপি সরকার আবার, এবং তাদেরই ওই একই পরিবারের উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে সরকার, সেগুলোর দৃশ্যমান হওয়ার সম্ভাবনা বা আপনি কোনো আশঙ্কা করেন কি? না, আমরা তো এই আলোচনা কয়েকটা করেই আসছে। হ্যাঁ, আলোচনা এসছে এর মধ্যে, কারণ আমরা 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যে ধরনের সংকট আমরা সবাই খুব ভালোভাবে দেখেছি। এবং আমার নিশ্চয়ই মনে আছে, আমি তখন রিপোর্টার হিসেবে দেখেছি যে তখন সমস্ত দাতা দেশগুলো মিলে সরকারকে একটা, প্রধানমন্ত্রী খালেদা জিয়া তৎকালীন তাকে একটা চিঠি দিয়েছিল সব দাতা গোষ্ঠীর সম্মিলিতভাবে, যে বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে এবং এখানে ঠিকমতো কাজ হচ্ছে না, এটা যদি সরকার ব্যবস্থা না নেয় তো বড় ধরনের বিপদে পড়বে। হ্যাঁ, সেটা কিন্তু পরে সত্যি হয়েছে। সুতরাং আমি আবার বলি যে এই তো একটা দিক। আইন শৃঙ্খলার পরিস্থিতি বাংলাদেশে কখনো খুব ভালো ছিল এটা আমি কখনোই বলবো না, যে একসময় আমরা খুব মানে খুবই শান্তিতে ছিলাম, এখন খুবই অশান্তিতে আছি তা না। আমরা পুলিশ বাহিনীর যে পুনর্গঠন প্রক্রিয়া, এগুলো সবগুলো মাথায় বিবেচনা রেখেই বলি যে এখনো সময় আছে, সরকার যদি আন্তরিক হয়, হ্যাঁ, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং এটা আমরা আশা করবো যে সরকার যেহেতু এত বড় ম্যান্ডেট পেয়ে এসছে, যে সরকার নিশ্চয়ই এই ব্যাপারে সচেতন থাকবেন এবং পুলিশ বাহিনীকে যথাযথভাবে কাজে লাগাবেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। এগুলো 2। 3 নম্বর হচ্ছে উগ্রবাদী। এটা হচ্ছে যে আমাদের কেন জানি মনে হচ্ছে যে মানে আমরা একটু মানে আড়ালে রাখতে চাচ্ছি বা একটা কথা বলতে চাচ্ছি না, সবকিছু নিয়ে প্রকাশ্যে কথা হওয়া ভালো। এবং আশা করব যে কিছু কিছু লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে যে সরকার একটু সিরিয়াস, তারা বুঝতে পারছেন যে কোথাও এই আমরা যতটা ভেবেছিলাম যে সবকিছু ঠিক হয়ে গেছে, বিষয়টা তা না। এবং গত অন্তর্বর্তী সরকারের সময় যেভাবে সবাই যে যার ইচ্ছা মতো কাজ করার চেষ্টা করেছেন, মানে অতি স্বাধীনতা পেয়ে আমরা যেভাবে যা করেছি, মব থেকে শুরু করে সব, সেইটার একটা প্রভাব কিন্তু দীর্ঘদিন থাকবে। সুতরাং ওই মানে অনেক ধরনের সরকারের দুর্ভাগ্য আমি যদি বলি, আসলে বিএনপি সরকার যদি বিশেষ এইভাবে বলি যে এমন একটা সময় তারা সরকার গ্রহণ করেছে, উত্তর দিকে সুতরাং খারাপ অর্থনীতি পেয়েছে। আগে অন্তর্বর্তী সরকারের যে সময় মব সংস্কৃতি, সেই মব সংস্কৃতির একটা বিরূপ প্রভাবের মধ্যে তারা এসছে। আবার একই সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরান যুদ্ধ, এই জ্বালানি সংকট এগিয়ে এনেছে। সুতরাং আন্তর্জাতিক প্রভাব, নানান ধরনের অন্যান্য প্রভাব আছে। কিন্তু আমরা তো মানে এই সমস্ত সংকট হচ্ছে এটা জেনে বুঝে শুনেই তো আমরা এই সরকারকে সবাই মিলে ভোট দিয়ে এত বিপুল সংখ্যকভাবে বিজয়ী করে এনেছি। সুতরাং আমাদের প্রত্যাশা অনেক বেশি থাকবেই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই সঙ্গে আজকে শেষ করতে হচ্ছে, আমরা একেবারে শেষ প্রান্তে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন প্রথম আলোর হেড অফ অনলাইন শওকত হোসেন। তার কাছ থেকে আমরা এই 6 মাসের বেশ কয়েকটি দিকের আলোচনা করেছি। এরকম আরও আর্টিকেল আমরা prothomalo.com-এ ছাপা হচ্ছে, আগামী কয়েকদিনও আরও আসতে থাকবে, কালকে সহ আরও আপনারা দেখতে থাকবেন ছাপা পত্রিকা এবং আমাদের অনলাইন ইউটিউব, ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এ নিয়ে অনেক আলোচনা এবং রিপোর্টগুলো প্রকাশ হচ্ছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখুন prothomalo.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্ম, এবং রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেখুন এই অনুষ্ঠান প্রথম আলোর বার্তা কক্ষ রাত 8টায়। আজকে যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি।